আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমিস্ট্রি একটা ইম্পোর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে বাফার দ্রবণ। তো বাফার দ্রবণ নিয়ে আমাদের একটা মিসকনসেপশন থাকতে পারে যে বাফার শব্দটা কি কোনো বিজ্ঞানীর নাম থেকে আসছে কিনা? না, বাফার দ্রবণ শব্দটা কোনো বিজ্ঞানীর নাম থেকে আসে নাই। বাফার শব্দের অর্থ হচ্ছে প্রতিরোধ করা। কি ভাইয়া? বাফার শব্দের অর্থ প্রতিরোধ করা। তো বাফার দ্রবণটা আসলে কি প্রতিরোধ করবে? বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যে দ্রবণে আমি যদি বাহির থেকে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার দ্রবণ যোগ করি, তাহলে এই যে বাফার দ্রবণের একটা পিএইচ এর ভ্যালু, পিএইচ এর মান পিএইচ এর মান পরিবর্তন হয় না। পিএইচ এর মান পরিবর্তন হয় না। ঠিক আছে? কখন হবে না? তাহলে আমি যদি বাহির থেকে সামান্য অ্যাসিড বা সামান্য ক্ষার দ্রবণ যোগ করি, সেক্ষেত্রে আমার pH এর কোনো পরিবর্তন হবে না। তো আমাদের উৎকৃষ্ট একটা বাফার দ্রবণের উদাহরণ হইতে পারে আমাদের দেহের যে রক্ত আছে, সেই রক্ত একটা বাফার দ্রবণ। রক্তের pH হচ্ছে 7.35 থেকে 7.45 এর মধ্যে থাকে। তো রক্ত কিভাবে বাফার দ্রবণ ভাইয়া? আমরা যে প্রতিনিয়ত লেবু খাই বা লেবুতে কি থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। তাহলে কি খাই আমরা? অ্যাসিডিক খাবার খাই। এরপরে আমরা ক্ষারীয় খাবারও কিন্তু খাই। বাট আমাদের রক্তের পিএইচটা কিন্তু 7.35 থেকে 7.45 এর বাহিরে চলে যায় না, এর মধ্যেই থাকে। তাহলে আমরা বুঝতে পারতেছি এই যে আমরা অ্যাসিডিক খাবার খাচ্ছি, ক্ষারীয় খাবার খাচ্ছি, তারপরেও কিন্তু আমাদের রক্তের পিএইচ এর কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে রক্ত একটা কি ভাইয়া? বাফার দ্রবণ। তো বাফার দ্রবণ মূলত ২ ধরনের। বাফার দ্রবণ কয় ধরনের ভাইয়া? বাফার দ্রবণ মূলত ২ ধরনের। কি, কি? ১ম টা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ, আরেকটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। ক্ষারীয় বাফার দ্রবণ। তো আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি অম্লীয় বাফার দ্রবণ অথবা নিচের কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ। তো আমাদের প্রথমত চিনতে হবে যে অম্লীয় বাফার দ্রবণ কিভাবে তৈরি হয়, ক্ষারীয় বাফার দ্রবণ কিভাবে তৈরি হয়। আসলে এই অম্লীয় বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করার ব্যাপারটা শিখতে হইলে বা চিহ্নিত করতে হইলে আমাদের আরো কিছু ফ্যাক্টর কাজ করে, যেমন আয়তন, ঘনমাত্রা, এই ফ্যাক্টরগুলো আমাদের লাগে, মোল সংখ্যা। তো আমরা ওগুলোতে এখন যাচ্ছি না। আপাতত আমরা জাস্ট শিখব যে অম্লীয় বাফার দ্রবণটা কিভাবে তৈরি হয়, ক্ষারীয় বাফার দ্রবণটা কিভাবে তৈরি হয়। তো অম্লীয় বাফার দ্রবণ হইতে হইলে মাস্ট বি থাকতে হবে একটা দুর্বল অ্যাসিড। কি থাকতে হবে ভাইয়া? দুর্বল অ্যাসিড। এই দুর্বল অ্যাসিডের সাথে কি থাকবে ভাইয়া? ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বা লবণ। ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বা লবণ। ঠিক আছে? তো এই ব্যাপারটা আসলে কেমন হইতে পারে? তো আমরা দুর্বল অ্যাসিড সম্পর্কে একটা কথা আমরা জানি যে কার্বনযুক্ত যেকোনো অ্যাসিডই কি ভাইয়া? দুর্বল অ্যাসিড। তো আমার অ্যাসিডের শক্তিমাত্রা নির্ণয় করার আসলে অনেক ধরনের ফ্যাক্টর আছে। আমরা ওগুলোতে যাব না। তো আপাতত জাস্ট আমরা দেখব যে কার্বনযুক্ত যেকোনো একটা অ্যাসিডকে দুর্বল অ্যাসিড হিসেবে আমরা বিবেচনা করব। তো আমি যদি ১ম এ একটা অ্যাসিডের নাম লিখি, ইথানোয়িক অ্যাসিড, CH3COOH, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তো আমরা জানি যে আচ্ছা অ্যাসিডের সাথে তাহলে কি থাকতে হবে? ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। তো অ্যাসিড কি করতে পারে ভাইয়া? একটা H+ দান করতে পারে। তো অ্যাসিড যদি একটা H+ বা প্রোটন দান করে যে যৌগটা তৈরি করবে সেটাই হচ্ছে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। তাহলে এখান থেকে যদি ইথানোয়িক অ্যাসিড একটা H+ ত্যাগ করে, তাহলে তৈরি হয় হচ্ছে CH3COO-, অর্থাৎ ইথানয়েড আয়ন। তাহলে এই যে ইথানোয়িক অ্যাসিড আর ইথানয়েড আয়ন মিলে একটা বাফার দ্রবণ তৈরি করবে, সেটা কি ভাইয়া? অম্লীয় বাফার দ্রবণ। এখন আমি যদি এই ক্যাটায়নটা, আচ্ছা এটাকে যদি আমি আয়ন হিসেবে না রাখতে চাই, এটা একটা অ্যানায়ন, তো এর সাথে আমি একটা কি যোগ করব ভাইয়া? ক্যাটায়ন যোগ করব। তো আমার একটা প্রচলিত ক্যাটায়ন আমি যদি বলি, সোডিয়ামটাকে আমি দেখতে পাই ১ম এ, তো সোডিয়াম প্লাসটাকে যদি এড করে দেই, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে সোডিয়াম ইথানয়েড। তাহলে আমার ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম ইথানয়েড মিলে একটা দ্রবণ যদি তৈরি করি, তাহলে সেটা আমার কি হবে ভাইয়া? একটা বাফার দ্রবণ হবে, এবং সেই দ্রবণটার নাম কি হবে ভাইয়া? অম্লীয় বাফার দ্রবণ। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আমি যদি আরো একটা অ্যাসিডের দিকে যাই, আমি যদি বেনজোয়িক অ্যাসিডের নামটা লিখি, বেনজোয়িক অ্যাসিড যদি লিখি আমরা COOH, তাহলে এখানেও ঠিক একইভাবে কি হবে ভাইয়া? এই অ্যাসিডটা যদি একটা H+ দান করে, তাহলে যেটা উৎপন্ন হয় বেনজিন COO- আয়ন। তো এটাকে যদি আমি অ্যানায়ন হিসেবে রাখতে না চাই, তাহলে আমি একটা ক্যাটায়ন এনে যুক্ত করব, সেটা হচ্ছে আমার সোডিয়াম। ক্যাটায়নটাকে যদি আমি এড করি, সোডিয়াম প্লাস আয়ন, তাহলে এরাও মিলে কি করবে ভাইয়া? একটা অম্লীয় বাফার দ্রবণ তৈরি করবে।
ঠিক আছে? আশা করি অম্লীয় বাফার দ্রবণটা সম্পর্কে তোমরা বুঝতে পারছো। এখানে তোমরা আরো বিভিন্ন ধরনের অ্যাসিড দিয়েও কিন্তু এটাকে তৈরি করে দেখতে পারো। যেমন আমি যদি বলি হাইড্রোজেন ফ্লোরাইড একটা অ্যাসিড, এ যদি H+ ত্যাগ করে তাহলে উৎপন্ন করবে কি ভাইয়া? ফ্লোরাইড আয়ন। তো ফ্লোরাইড আয়ন আর হাইড্রোজেন ফ্লোরাইড মিলে একটা যেমন অম্লীয় বাফার দ্রবণ তৈরি করবে, আবার আমি যদি ফ্লোরাইড আয়নের সাথে একটা ক্যাটায়ন এনে যুক্ত করে দেই সোডিয়াম ফ্লোরাইড, সেক্ষেত্রেও কিন্তু তারা কি করবে ভাইয়া? একটা অম্লীয় বাফার দ্রবণ তৈরি করবে। আচ্ছা, এই গেল হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ রিলেটেড কথাবার্তা। এবার যদি আমি ক্ষারীয় বাফার দ্রবণে আসি, ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে কি হবে ভাইয়া? অম্লীয় বাফারে আমরা কি দেখছি? দুর্বল অ্যাসিড থাকে আর ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার থাকে। আর ক্ষারীয় বাফারের ক্ষেত্রে কি হবে ভাইয়া? দুর্বল ক্ষার থাকবে, দুর্বল ক্ষার প্লাস ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড, ওই ক্ষারের অনুবন্ধী অম্ল বা অ্যাসিড যাই বলি না কেন, অম্ল বা লবণ। ঠিক আছে? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার কেমন হইতে পারে ব্যাপারটা? তো আমাদের দুর্বল ক্ষারের একটা উদাহরণ হচ্ছে, আমি যদি বলি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কি ভাইয়া? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার। তো ক্ষারের ক্ষেত্রে ক্ষার থেকে আসলে অনুবন্ধী অম্ল কিভাবে তৈরি হবে? যদি ক্ষারটা আমার হাইড্রোক্সিল আয়ন দান করতে পারে অথবা OH- আয়ন দান করে যে যৌগটা উৎপন্ন করবে, এটাই কিন্তু আমার ক্ষারের অনুবন্ধী অম্ল। তাহলে এখান থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি আমার OH- আয়ন ত্যাগ করে তাহলে উৎপন্ন হবে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম আয়ন যুক্ত হয়ে যেই দ্রবণটা তৈরি করবে সেটা একটা কি ভাইয়া? ক্ষারীয় বাফার দ্রবণ। তো এই ক্ষেত্রেও সেম, আমি যদি ক্যাটায়নটাকে না রাখতে চাই, একটা অ্যানায়ন এনে যদি যুক্ত করি, তাহলে এখানে অ্যানায়ন আমি ক্লোরাইড আয়নকে যুক্ত করতে পারি। তো সেই ক্ষেত্রে আমার অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিলেও কিন্তু কি করবে? ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করবে। আচ্ছা, তো এই গেল হচ্ছে তোমার ক্ষারীয় বাফার দ্রবণ আর অম্লীয় বাফার দ্রবণের আলোচনা। তো আমি যদি এক্ষেত্রে আরো উদাহরণ দেখতে চাই তাহলে কেমন হইতে পারে ব্যাপারটা? ধরো আমি যদি অ্যামোনিয়ার উদাহরণটা আনি, অ্যামোনিয়া। আচ্ছা, অ্যামোনিয়া কি হাইড্রোক্সিল আয়ন দান করতে পারবে? দান করতে কিন্তু পারবে না। তারপরেও এটা কিন্তু আমার ক্ষার থেকে অনুবন্ধী অম্ল তৈরি করতে পারবে। কিভাবে? ক্ষারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এ হাইড্রোক্সিল আয়ন দান করে যেমন অনুবন্ধী অম্ল তৈরি করতে পারে, ঠিক একইভাবে H+ আয়ন গ্রহণ করেও কিন্তু অনুবন্ধী অম্ল তৈরি করতে পারে। তাহলে এই যে অ্যামোনিয়া, এ কি করবে? H+ আয়ন গ্রহণ করবে। H+ আয়ন যদি গ্রহণ করে তাহলে কি উৎপন্ন হবে ভাইয়া? ওই আগেরটার মতো এই যে অ্যামোনিয়াম আয়ন তৈরি করবে। তাহলে এটার সাথে আমি আর ওইটাকে লিখলাম না আলাদা করে, আমি এখানে ডিরেক্ট অ্যামোনিয়াম আয়নটাকে লিখে দিচ্ছি। তো আমার এই অ্যামোনিয়াটা কি করছে ভাইয়া? একটা H+ আয়ন গ্রহণ করছে, গ্রহণ করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করছে। তাহলে এই যে অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম আয়ন এরা মিলে কি করবে ভাইয়া? ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করবে। ঠিক একইভাবে এই ক্যাটায়নটাকে সরাই দিলে আমি যদি একটা অ্যানায়ন নিয়ে আসি, তাহলে এখানে ক্লোরাইড আয়নটা হচ্ছে আমার অ্যানায়ন হিসেবে বসবে। তাহলে এখানে অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম ক্লোরাইড মিলিত হয়ে যে দ্রবণটা তৈরি করবে সেটা হচ্ছে কি ভাইয়া? ক্ষারীয় বাফার দ্রবণ। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এরপর পরবর্তীতে যদি আমাদের এমন কোনো প্রশ্ন আসে যে নিচের কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ অথবা নিচের কোনটি অম্লীয় বাফার দ্রবণ, আশা করি তোমরা সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারবে।